ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখছি আপনারা যে যেখানে আছেন বেশ ভালোই আছেন, সহি সালামতে আছেন। ডিয়ার ভিউয়ার্স, আজ আমি মূলত আমার এই স্টুডিও রুমে আপনাদের সাথে ভিডিও ক্যামেরার সম্মুখে ইংরেজি ব্যাকরণের সমস্ত চ্যাপ্টারগুলোর মধ্যে একটি নির্দিষ্ট এবং খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব বলে এসেছি। ডিয়ার ভিউয়ার্স, শুরুতেই আমি আপনাদেরকে যে চ্যাপ্টারটি আজকে আমি শেখাতে যেতে চাচ্ছি তার সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার এই স্টুডিও রুমে দেখতে পাচ্ছেন একটি হোয়াইট বোর্ড, এবং হোয়াইট বোর্ডটির দিকে যদি আপনারা তাকান তো স্পষ্টভাবে দেখতে পাবেন হোয়াইট বোর্ডটির একেবারে উপরে স্পষ্টভাবে লেখা আছে PARTICIPLE, দ্যাট ইজ পার্টিসিপল। আপনারা দেখতে পাচ্ছেন পার্টিসিপলের ঠিক নিচে লেখা আছে অসমাপিকা ক্রিয়ার ভাব। ডিয়ার ভিউয়ার্স, মূলত অসমাপিকা ক্রিয়ার ভাব হলো পার্টিসিপলের এক্সপ্রেশনাল বা ভাবার্থ, একটা ভাবার্থ অর্থাৎ ভাবগত দিক থেকে অর্থ। ডিয়ার ভিউয়ার্স, শুরুতে একটি কথা বলতে চাই, পার্টিসিপলের যদি বাংলা অর্থটি আপনারা ইংলিশ ডিকশনারি বা ইংরেজি অভিধান থেকে খুঁজে পেতে চান তো সেখানে দেখবেন আপনারা বাংলা আছে অসমাপিকা ক্রিয়া। ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমাকে বলুন তো, ডিকশনারি থেকে যদি কোনো একটি ওয়ার্ড বা শব্দ আমরা খুঁজতে যাই বা পেতে যাই সেটি অবশ্যই লিটারাল মিনিং বা শাব্দিক অর্থ দিয়ে থাকে। আর যেহেতু আজকের এই ক্লাসটিতে পার্টিসিপল আমরা ইংরেজি ডিকশনারির নির্দিষ্ট কোনো একটি শব্দ আকারে শিখছি না, বরং ইংরেজি ব্যাকরণের একটি চ্যাপ্টার বা অধ্যায় আকারে শিখছি, সুতরাং এখানে ভাবার্থ বা ভাবগত অর্থ দেয়াই প্রযোজ্য হবে বলে আমি মনে করি। তাই পার্টিসিপলের সমস্ত দিক বিবেচনা করে আমি যে বাংলা অর্থটি দাঁড় করেছি সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার ভাব। অর্থাৎ আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে পার্টিসিপল দ্বারা যত সমস্ত কাজ হয় বা পার্টিসিপল যতগুলো কাজ করে সেখানে একমাত্র অসমাপিকা ক্রিয়ার ভাবটি প্রকাশ পায়। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে পার্টিসিপলের এই চ্যাপ্টারটি যদি অতি সুন্দরভাবে আমরা শিখতে চাই তাহলে অবশ্যই পার্টিসিপল কাকে বলে বা পার্টিসিপল কি তার উপরে যে একটি সাধারণ ধারণা বা বেসিক কনসেপ্ট থাকা উচিত বা আমার পক্ষ থেকে আসা উচিত সেটি প্রথমে আমি ব্যক্ত করতে চাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, যে কোনো চ্যাপ্টারকে কেন্দ্র করে তার সংজ্ঞা বা ডেফিনিশন কিংবা তার যে একটি সাধারণ ধারণা সেটার মাঝেই কিন্তু সব কিছুই লুকিয়ে থাকে। যদি কোনো একজন শিক্ষার্থী, কোনো একজন ভিউয়ার্স যদি সত্যিকার অর্থে কোনো একটি চ্যাপ্টারের সাধারণ ধারণা বা সংজ্ঞাকে অতি সুন্দরভাবে 100% ভাষাগত জ্ঞানের মধ্য দিয়ে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, তাহলে উক্ত চ্যাপ্টারটি শিখতে গিয়ে তার জন্য অনেকটাই সহজ হয়, বোধগম্য হয় বলে আমি মনে করি। ডিয়ার ভিউয়ার্স, আজকে পার্টিসিপলের সংজ্ঞা দিতে গিয়ে আমি কি বলেছি এটা আমার নিতান্তই একটি সুচিন্তিত মনোভাব, আমার থিসিস বা ল্যাবরেটরি ওয়ার্কসের ফল, সেটি আমি আপনাদের বলতে যাচ্ছি। দেখুন, লেখা আছে সাধারণ ধারণা অর্থাৎ পার্টিসিপলের সংজ্ঞা। ডিয়ার ভিউয়ার্স, স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে সমস্ত ওয়ার্ড বা শব্দ ভার্ব বা ক্রিয়া থেকে গঠিত হয়ে আমাদের প্রয়োজনের খাতিরে ক্রিয়াগুলোর রূপ কিছুটা পরিবর্তন করার কারণে যদি উক্ত ক্রিয়াগুলো একই সাথে আংশিক ভার্ব ও আংশিক অ্যাডজেক্টিভ এর কাজ করে তবে উক্ত পরিবর্তনকৃত ক্রিয়াগুলোকে ইংরেজির ভাষায় পার্টিসিপল বলে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমাকে বলুন, যদি সত্যিকার অর্থে পার্টিসিপলের যে সংজ্ঞাটি আমি দিতে চেয়েছি সেটি আমি ইতিপূর্বেই আমার মুখ দিয়ে বলেছি আর আপনারা স্পষ্টভাবে আমার হোয়াইট বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের পার্টিসিপলের এই সংজ্ঞা থেকে মূলত 4টি ডিফারেন্ট কোশ্চেন্স বা প্রশ্ন আসতে পারত যদি আপনারা সরাসরি আমার কাছে এসে আমার শিক্ষার্থী হয় আমার কাছে ইংরেজি শিখতেন, আর যদি একই ধরনের লেকচার, একই ধরনের যদি বক্তব্য আমার কাছ থেকে আসতো পার্টিসিপলকে কেন্দ্র করে যে সাধারণ ধারণাটি আমি দিয়েছি, তবে অবশ্যই আপনাদের পক্ষ থেকে কারো না কারো মুখ থেকে 4টি ডিফারেন্ট কোশ্চেন্স বা প্রশ্ন আসতে পারত। সেই প্রশ্নগুলো আমি নিজেই বলতে চাচ্ছি মূলত ক্লাসটিকে মেলান করে দেওয়ার জন্য, স্পষ্ট করে তোলার জন্য। পার্টিসিপলের এই সংজ্ঞা থেকে যে প্রশ্নগুলো আসার প্রয়োজন ছিল, নাম্বার 1, নির্দিষ্ট কোনো একটি বাক্যে কোন ওয়ার্ড বা শব্দটি ভার্ব বা ক্রিয়া থেকে গঠিত হলো। নাম্বার 2, আমাদের প্রয়োজনটি বা কি। নাম্বার 3, আমাদের প্রয়োজনের খাতিরে ক্রিয়াটির কিভাবে কিছুটা বা আংশিক পরিবর্তন হলো। নাম্বার 4,
সে বা উক্ত পরিবর্তনকৃত ক্রিয়াটি একই সাথে কিছুটা ভার বা আংশিক ভার এবং আংশিক অ্যাডজেক্টিভের কাজ কিভাবে করছে। ডিয়ার ভিউয়ার্স, তাই নয় কি? যদি সত্যিকার অর্থে আপনারা বুঝতে পারলেন যে 4টি প্রশ্ন আসা উচিত ছিল আমার এই সংজ্ঞা থেকে, তাহলে অবশ্যই সেই 4টি প্রশ্নের উত্তরগুলো যদি আমি নির্দিষ্ট যে উদাহরণগুলো এখানে আমি দিয়েছি বাস্তব উদাহরণ হিসেবে, তাহলে পার্টিসিপল আমি যাকে বোঝাতে চেয়েছি সেটি দ্বারা যদি এই 4টি প্রশ্নের উত্তরকে আমি মিলিয়ে দিতে পারি, তাহলে অবশ্যই ভেরি মাচ স্যাটিসফ্যাক্টরি আপনারা স্বীকার করে নেবেন যে বাক্যটির মধ্যে যে শব্দটিকে আমি পার্টিসিপল বলে দাবি করছি সেটি অবশ্যই পার্টিসিপল। ডিয়ার ভিউয়ার্স, এবার চলে আসছি আমি আমার এক্সপ্লানেশন বা ব্যাখ্যায়। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখুন তো আমার 1 নম্বর বাক্যটিতে লেখা আছে ডুইং দ্য ওয়ার্ক আই উইল গো দেয়ার, আর ডুইং এর শব্দটির নিচে আন্ডারলাইন করা আছে। 2 নম্বর বাক্যটিতে দ্য লেটার রিটেন বাই মি হ্যাজ বিন পোস্টেড, এখানে রিটেন শব্দটির নিচে লাইন টানা আছে, অর্থাৎ আন্ডারলাইনিং করা আছে রিটেন শব্দটি। 3 নম্বর বাক্যের দিকে থাকুন, হ্যাভিং ইটেন আওয়ার ব্রেকফাস্ট উই ওয়েন্ট দেয়ার। 3 নম্বর উদাহরণটিতে হ্যাভিং ইটেনের নিচে লাইন টানা আছে, অর্থাৎ হ্যাভিং ইটেনটা আন্ডারলাইন্ড অবস্থায় আছে। আমি মূলত আপনাদের বোঝাতে চাচ্ছি এই প্রথম বাক্যটিতে ডুইং শব্দটি পার্টিসিপল, দ্বিতীয় বাক্যটিতে রিটেন শব্দটি হচ্ছে পার্টিসিপল, তৃতীয় বাক্যটিতে হ্যাভিং ইটেন শব্দটি হচ্ছে পার্টিসিপল। ডিয়ার ভিউয়ার্স, আমার 3টি ডিফারেন্ট এক্সাম্পল সাইড করার পিছনেও একটি উদ্দেশ্য আছে, এবং উদ্দেশ্যটি অবশ্যই একটি সুন্দর পরিক্রমায় আমি নিয়ে যেতে চাই। মূলত প্রথম উদাহরণটি আমি প্রেজেন্ট পার্টিসিপল থেকে সাইড করেছি, দ্বিতীয় উদাহরণটি আমি পাস্ট পার্টিসিপল থেকে সাইড করেছি, তৃতীয় উদাহরণটি আমি পারফেক্ট পার্টিসিপল থেকে সাইড করেছি। আর আপনারা স্পষ্টভাবে নিচে দেখতে পাচ্ছেন পার্টিসিপল 3টি রূপে বিভক্ত, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট। তাই শৃঙ্খলা বজায় রাখার জন্য মূলত আমি 3টি ডিফারেন্ট পার্টিসিপল থেকে 3টি ডিফারেন্ট এক্সাম্পল সাইড করেছি। ডিয়ার ভিউয়ার্স, তাহলে এই মুহূর্তে আমি চলে আসতে চাচ্ছি আমার যে 4টি প্রশ্ন আসলো পার্টিসিপলের সংজ্ঞা থেকে, আমি নির্দিষ্ট একটি উদাহরণ থেকে মিলিয়ে দিতে যাচ্ছি 4টি প্রশ্নের উত্তরগুলো। ডিয়ার ভিউয়ার্স, প্রথম যদি উদাহরণটিতে ডুইং শব্দটি পার্টিসিপল বলে আমি দাবি করি, তাহলে ওই 4টি প্রশ্নের উত্তর আমি কিভাবে দিচ্ছি সেটি আপনাদের অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে ডুইং নামে যে শব্দটি আছে, বলুন তো এই ডুইং শব্দটি কি ডু শব্দ থেকে এসেছে না? যদি ডুইং শব্দটি ডু শব্দ থেকে এসে থাকে, তাহলে অবশ্যই ডু নির্দিষ্ট একটি ভার্ব বা ক্রিয়া। আপনারা ইংরেজি ডিকশনারিতে অবশ্যই ডুটি একটি একটি ভার্ব বা ক্রিয়া হিসেবে দেখতে পাবেন। তাহলে আপনারা আমাকে বলুন, অবশ্যই ডুইং শব্দটি ডু ভার্ব বা ক্রিয়া থেকে এসেছে। আমার প্রথম প্রশ্ন ছিল বাক্যটির মধ্যে নির্দিষ্ট কোন শব্দটি ভার্ব বা ক্রিয়া থেকে আসলো, তাহলে অবশ্যই ডুইং শব্দটি এখানে ভার্ব বা ক্রিয়া ডু থেকে এসেছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের প্রয়োজনটি কি? আমাদের প্রয়োজনটি কি শুনবেন? এখানে ডুইং শব্দটির বাংলা অর্থ হচ্ছে করিয়া, অথচ ডিকশনারিতে ডু শব্দটি আপনারা পাবেন যার বাংলা অর্থ পাবেন করা, কিন্তু ডিকশনারিতে কোরিয়ার আলাদাভাবে কোনো ইংরেজি আসেনি। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে করাকে বানাবো কোরিয়া। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের প্রয়োজনটা কি হয়ে গেছে। 2 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের প্রয়োজনের খাতিরে ক্রিয়াটির রূপ কিভাবে কিছুটা পরিবর্তন হলো। আপনারা আমাকে বলুন তো, এখানে ডু শব্দটি ছিল মেইন ভার্ব, আর ডু এর সাথে আইএনজি যোগ হয়ে গেছে, সুতরাং অবশ্যই ডু শব্দটির সাথে আইএনজি যোগ করে ক্রিয়াটি পরিবর্তনকৃত রূপ ধারণ করেছে, অর্থাৎ ডুইং পরিবর্তনকৃত একটি ক্রিয়া। 3 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। 4র্থ নম্বর প্রশ্নটা হচ্ছে উক্ত পরিবর্তনকৃত ক্রিয়াটি একই সাথে কিছুটা ভার্ব এবং কিছুটা অ্যাডজেক্টিভের কাজ কিভাবে করছে। ডিয়ার ভিউয়ার্স, যদি কিছুটা ভার্ব এবং কিছুটা অ্যাডজেক্টিভের কাজ কিভাবে করছে ডুইং শব্দটি, তাহলে 100% এটা যদি আপনারা বুঝতে চান, তাহলে ভার্ব এবং অ্যাডজেক্টিভের উপরে আপনাদের আংশিক জ্ঞান বা কিছুটা হলেও জ্ঞান রাখতে হবে। আপনারা জানেন ওই সমস্ত ওয়ার্ড বা শব্দগুলোকে ভার্ব বা ক্রিয়া বলে যেগুলো দ্বারা নির্দিষ্ট কোনো কিছু করা, হওয়া, যাওয়া, করা, হওয়া, খাওয়া কিংবা কোনো একটি ক্রিয়া প্রকাশ পায়, তাহলে অবশ্যই সেটি ভার্ব বা ক্রিয়া। তো আপনারা বুঝতে পারছেন এখানে ডুইং মানে করা আর ডুইং মানে কোরিয়া, তাহলে অবশ্যই কিছুটা ভার্বের ছোঁয়া পাওয়া যাচ্ছে। অতএব এই শব্দটি কিছুটা ভার্বের কাজ করেছে, অর্থাৎ আংশিক ভার্বের কাজ করেছে। এবং আংশিক অ্যাডজেক্টিভের কাজ কিভাবে করেছে সেটা যদি আপনারা জানতে চান, তাহলে অ্যাডজেক্টিভের সংজ্ঞার দিকে তাকাতে হবে। আমরা জানি ওই সমস্ত ওয়ার্ড বা শব্দগুলোকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে যেগুলো মূলত কোনো নাউন বা প্রোনাউনের অনেক সময় পূর্বে অনেক সময় পরে বসে উক্ত নাউন বা প্রোনাউনটিকে কোয়ালিফাই করে, অর্থাৎ তার দোষ, গুণ, অবস্থা, অবস্থান, সংখ্যা কিংবা পরিমাণ দেখিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, তাকে অ্যাডজেক্টিভ বলে। তো আপনারা আমাকে বলুন, এখানে ডুইং শব্দটি দা ওয়ার্ক নাউনটির পূর্বে বসে কাজটি করিয়া, কাজটার বর্তমান অবস্থা কি
করিয়া অবস্থা, অর্থাৎ কাজটি করিয়া ডুইং শব্দটি দ্বারা দ্য ওয়ার্ক নাউনটি কোয়ালিফাই বা বিশেষিত হচ্ছে। সুতরাং ডুইং শব্দটি কিছুটা অ্যাডজেক্টিভেরও কাজ করছে। তাছাড়া এমনি ডুইং যখন আমরা বলবো করিয়া, এখানে ভার্ব বা ক্রিয়ার ছোঁয়া পাওয়া যাচ্ছে, আবার ভার্ব বা ক্রিয়াটি একটু ডিফারেন্ট ভাবে ব্যবহৃত হচ্ছে, যেখানে কিছুটা অ্যাডজেক্টিভের ছোঁয়া আমরা পাচ্ছি। সুতরাং ডুইং শব্দটি দ্বারা অবশ্যই কিছুটা ভার্ব এবং কিছুটা অ্যাডজেক্টিভের কাজ প্রকাশ পাচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, এভাবে 100% একটি বাক্যের মধ্যে যদি কোনো ওয়ার্ড বা শব্দকে আমাদের পার্টিসিপল বলতে হয়, তাহলে উক্ত ওয়ার্ড বা শব্দটি একই সাথে কিছুটা ভার্ব এবং কিছুটা অ্যাডজেক্টিভে কাজ করবে। ডিয়ার ভিউয়ার্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে পার্টিসিপল থেকে যে 4টি প্রশ্ন, 1 নাম্বার হচ্ছে কোন ওয়ার্ড বা শব্দটি বা কোন ওয়ার্ড বা শব্দগুলো মূলত ভার্ব বা ক্রিয়া থেকে গঠিত হলো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের একটি প্রয়োজন দেখা দিচ্ছে, প্রয়োজনটি কি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রয়োজনের খাতিরে ক্রিয়াগুলোর রূপ কিভাবে কিছুটা পরিবর্তন হচ্ছে। 4র্থ নম্বর প্রশ্ন হচ্ছে পরিবর্তনকৃত ক্রিয়াটি বা ক্রিয়াগুলো একই সাথে কিছুটা ভার্ব এবং কিছুটা অ্যাডজেক্টিভের কাজ কিভাবে করছে। ডিয়ার ভিউয়ার্স, এগুলো যদি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, তাহলে পার্টিসিপলের সংজ্ঞার সাথে আমার উদাহরণের একটি জ্বলন্ত প্রমাণ আছে বলে আমি দাবি করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এবার চলে আসছি আমি পার্টিসিপলের প্রকার বা রূপকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে লেখা আছে পার্টিসিপল মোট 3টি রূপে বিভক্ত, যথা নাম্বার 1 প্রেজেন্ট পার্টিসিপল, নাম্বার 2 পাস্ট পার্টিসিপল এন্ড 3 নাম্বার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ক্লাসটিতে মূলত আমার যে আয়োজনটি ছিল ছোট্ট করে আমি প্রথম অবস্থায় আপনাদের জানান দিতে চেয়েছিলাম পার্টিসিপল আসলে কি, পার্টিসিপলের বাংলা অর্থ কি। আমি একটু নতুন করে রিকেপ করতে চাচ্ছি আপনাদের সুবিধার জন্য। পার্টিসিপলের বাংলা অর্থ আপনারা স্পষ্টভাবে জানতে পারলেন, অসমাপিকা ক্রিয়ার ভাব। আর পার্টিসিপলের সংজ্ঞা অর্থাৎ পার্টিসিপল কাকে বলে এখানে স্পষ্টভাবে আমার থিসিস বা গবেষণা আলোক থেকে আপনাদের আমি জানান দিয়েছি। যে সমস্ত ওয়ার্ড বা শব্দ মূলত কোনো ভার্ব বা ক্রিয়া থেকে গঠিত হয়, আমাদের নিজেদের প্রয়োজনের খাতিরে উক্ত ক্রিয়াগুলোর কিছুটা রূপ পরিবর্তন করার কারণে বা আংশিক রূপ পরিবর্তন করার কারণে উক্ত পরিবর্তনকৃত ক্রিয়াগুলো যদি একই সাথে কিছুটা বা আংশিক ভার্ব বা ক্রিয়ার কাজ করে এবং আংশিক অ্যাডজেক্টিভ বা বিশেষণের কাজ করে, তো সেক্ষেত্রে ওই সমস্ত পরিবর্তনকৃত ক্রিয়াগুলোকে ইংরেজি ভাষায় আমরা বলবো পার্টিসিপল, আর বাংলায় বলবো অসমাপিকা ক্রিয়ার ভাব। ডিয়ার ভিউয়ার্স, তারপর পার্টিসিপলের প্রকার বা রূপ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে পার্টিসিপল পৃথিবীতে মোট 3টি রূপে বিভক্ত, যথা নাম্বার 1 প্রেজেন্ট পার্টিসিপল, নাম্বার 2 পাস্ট পার্টিসিপল আর নাম্বার 3 পারফেক্ট পার্টিসিপল। ডিয়ার ভিউয়ার্স, যদি সত্যিকার অর্থে আজকে এই ক্লাসটিতে পার্টিসিপল এর বাংলা অর্থ, পার্টিসিপলের সংজ্ঞা, পার্টিসিপলের প্রকার রূপ আপনারা বুঝতে পেরেছেন, তাহলে আপনাদের আমি এই মর্মে একটি কথা বলতে চাই যে আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন পার্টিসিপল যে 3টি রূপে বিভক্ত, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট। প্রেজেন্ট পার্টিসিপল কি, প্রেজেন্ট পার্টিসিপল লক্ষ্য বা উদ্দেশ্য কি, প্রেজেন্ট পার্টিসিপল মোট কয়টি উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে এবং সেগুলো বাক্যের মধ্যে কিভাবে আসবে, কেমন রূপ নিয়ে আসবে, সেগুলো দিয়ে বাংলা থেকে ইংরেজি করার জন্য গঠন প্রণালী কেমন হবে, ঠিক একইভাবে পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এ সমস্ত জিনিসের উপরেই একই পরিক্রমায় আমি আবারও আসবো আমার স্টুডিও রুমে। আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। ডিয়ার ভিউয়ার্স, মূলত পার্টিসিপল শেখা বলতে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের লক্ষ্য উদ্দেশ্য এগুলো ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়, ভিন্ন ভিন্ন রূপ নিয়ে ব্যবহৃত হয় এবং সেগুলোর উপরে বাংলা বাক্য পৃথক পৃথকভাবে আসবে। বাংলা বাক্যগুলোর কিভাবে ইংরেজি অনুবাদ করব তার জন্য সুনির্দিষ্ট গঠন দেওয়াও সম্ভব, কতগুলির ক্ষেত্রে সম্ভব, কতগুলির ক্ষেত্রে নয়। এই যে আলোচনাগুলো আমার পরবর্তী ভিডিওগুলোতে আসবে, সেগুলি হবে মূলত পার্টিসিপল শেখার সত্যিকার অর্থে পরিক্রমা। তবে আজকের ক্লাসটি সংজ্ঞা কিংবা পার্টিসিপল কত প্রকার ও কি সেটি কম গুরুত্বপূর্ণ নয়, কারণ সেগুলো না জানলে পার্টিসিপলের প্রেজেন্ট, পাস্ট কিংবা পারফেক্ট পার্টিসিপলের লক্ষ্য উদ্দেশ্য কিংবা গঠন প্রণালীর প্রসঙ্গ দূরের কথা। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আজ আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। যদি আজকের ক্লাসে পার্টিসিপল যতটুকু আমি বোঝাতে চেয়েছি উপলব্ধি করতে পেরেছেন, তাহলে আগামী ক্লাসে পার্টিসিপলের বিশদ আলোচনা নিয়ে আমি আবারও আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ইউটিউব চ্যানেল ইংলিশ টু ফর অলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার ভিডিওগুলো যেগুলো ইতিপূর্বে আপলোডেড হয়েছে, আগামীতে যেগুলো আপলোডেড হবে সেগুলোকে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন মূলত আপনার খুব কাছের বন্ধুদের, প্রতিবেশীদের কিংবা আপনার আত্মীয় স্বজনদের, তারাও যত করে আমার ইউটিউব চ্যানেল থেকে যথার্থ উপকার পেতে পারে। এমনকি যারা আপনার তেমন বেশি পরিচিত নয় তাদেরকে অবশ্যই জানাবেন আমার এই বার্তাটুকু। ডিয়ার ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।